জামায়াত নিজেদের সংস্কার করেছে কিনা জানতে চান সোহেল। ভারতের সামনে প্রশ্ন, বাংলাদেশ ছাড়া তাদের বাঁচার উপায় কি? নির্বাচনের আগে ব্যাংকিং সেক্টরে সাইবার নিরাপত্তা বড় চ্যালেঞ্জ। এবং সর্বশেষে জানাবো, একদিকে উদ্ধার অন্যদিকে হরিলুট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াত নিজেদের সংস্কার করেছে কিনা জানতে চান সোহেল। বাংলাদেশ জামায়াত ইসলামী নিজেদের সংস্কার করেছে কিনা জানতে চেয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। দলটি কখনো আওয়ামী লীগ কখনো বিএনপির সঙ্গে ছিল, আবার যখন কাউকে পেত না তখন দুই দলে নিজেদের লোক ঢুকিয়ে রাখে বলেও তিনি মন্তব্য করেছেন। জামায়াতকে ইঙ্গিত করে হাবিবুন নবী খান সোহেল বলেন, একটি দল কখন যে কার সঙ্গে মতিগতি বুঝি না। দলটি কখনো বিএনপির সঙ্গে কখনো আওয়ামী লীগের সঙ্গে, আবার যখন কারোর সঙ্গে না তখন ভিতরে ভিতরে লোক ঢুকিয়ে রাখে। জীবনানন্দ দাশের কবিতার উদ্ধৃতি দিয়ে জামায়াতের উদ্দেশ্য করে তিনি বলেন, যখন ডুবেছে পঞ্চমের চাঁদ হঠাৎ মরিবার হলো তার স্বাদ। 1996 সালে হঠাৎ করে আওয়ামী লীগের সঙ্গে তারা জোট বাঁধলেন, আরও কয়েকটি দল নিয়ে আন্দোলন শুরু করলেন। আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলাম, যে দল 72 থেকে 75 সালে গণহত্যা চালিয়ে 23 বছর রাস্তায় রাস্তায় ঘুরেছে সেই দলকে ক্ষমতায় বসালেন। জামায়াতও সংস্কার চায়। আমি বলি, নিজেদের মধ্যে সংস্কার করেছেন কি? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে হাবিবুন নবী খান সোহেল আরও বলেন, আপনার পিতার রক্ত আপনাকে ডাকছে, খুনের বদলা খুন। আমি জানি আপনি তা বিশ্বাস করেন না, কিন্তু যে স্বপ্নকে বুকে ধারণ করে আমাদের নেতা চলে গিয়েছিলেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করে আপনি আপনার পিতৃ হত্যার প্রতিশোধ নেবেন, সেটা আমরা বিশ্বাস করি। ভারতের সামনে প্রশ্ন, বাংলাদেশ ছাড়া তাদের বাঁচার উপায় কি? যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধে ভয়াবহ চাপে পড়েছে ভারত। রাশিয়া থেকে তেল ও অস্ত্র আমদানি করায় দেশটির উপর নতুন করে আরও 25% শুল্ক বসিয়েছে ওয়াশিংটন, যা বিদ্যমান 25% শুল্কের সঙ্গে যোগ হয়েছে। এতে করে ভারতের উপর যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে 50%। ট্রাম্প ঘোষিত ভারতের উপর নতুন এই 50% শুল্ক আগামী 27 আগস্ট কার্যকর হবে। এই শুল্ক ভার ভারতকে এশিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি করযুক্ত বাণিজ্য অংশীদারে পরিণত করবে, যা যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্য কার্যত নিষেধাজ্ঞা সমান। এর ফলে ভারতের রপ্তানিমুখী শিল্পে বড় ধাক্কা এবং প্রবৃদ্ধি ও অর্ধ শতাংশের বেশি কমে যাওয়া ঝুঁকিতে পড়েছে দেশটি। এখনই এর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্রেতারা ভারতীয় কারখানাগুলোতে দেওয়া অর্ডার বাতিল করছেন একের পর এক। কেউ কেউ আবার অর্ডার স্থগিত করেছেন অনির্দিষ্টকালের জন্য। ভারতের তৈরি পোশাক, চামড়া ও বিভিন্ন ভোগ্য পণ্যের বড় অংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি হতো, কিন্তু অতিরিক্ত শুল্কের কারণে সেসব পণ্য এখন প্রতিযোগিতা হারাচ্ছে। এক ভারতীয় ব্যবসায়ী আনন্দবাজারকে বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রে আর প্রতিযোগিতা করতে পারছি না। যেখানে বাংলাদেশের শুল্ক 20%, সেখানে আমাদের দিতে হচ্ছে 50%। ফলে ক্রেতারা বাংলাদেশের দিকেই ঝুঁকছেন। ভারতীয় ব্যবসায়ীরা এখন বিকল্প পথ খুঁজছেন, আর সেই পথের নাম বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের পোশাক শিল্প দীর্ঘদিন ধরেই বিশ্ববাজারে সুনাম অর্জন করছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাকের উপর শুল্ক 20%, যা ভারতের তুলনায় অনেক কম। ফলে ভারতের বাতিল হওয়া বিপুল অর্ডার সরাসরি চলে আসছে বাংলাদেশে। মার্কিন সংস্থাগুলো বাংলাদেশের কারখানায় নতুন অর্ডার দিচ্ছে। পাশাপাশি ভারতীয় বড় ব্যবসায়ীরাও এখন বাংলাদেশের প্রতিষ্ঠিত রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করছেন। অনেকে যৌথ উদ্যোগে কাজ করার চিন্তাভাবনাও শুরু করেছেন। শুধু অস্থায়ী সমাধান নয়, ভারতীয় উদ্যোক্তারা দীর্ঘমেয়াদে মার্কিন বাজার ধরে রাখতে বাংলাদেশকে মধ্যবর্তী সেতু হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছেন। অর্থাৎ ভারতীয় কোম্পানিগুলোর সরাসরি নয়, বরং বাংলাদেশের কারখানাগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে চান। এতে তারা নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে পারবেন বলে মনে করছেন। বাংলাদেশি পোশাক কারখানাগুলো ইতোমধ্যে চাপে পড়েছে। হঠাৎ করে অতিরিক্ত অর্ডার সামলাতে গিয়ে শ্রমিকরা হিমশিম খাচ্ছেন। মালিকরা বলছেন, গত বছরের তুলনায় চলতি বছরের এই সময়ে তাদের অর্ডার কয়েক গুণ বেড়েছে। ফলে উৎপাদন ব্যস্ততায় কারখানাগুলো দিনরাত চলছে। তবে এর ইতিবাচক দিকও আছে, এতে রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। এক শীর্ষ রপ্তানিকারক বলেন, আমাদের যেসব ক্রেতা আগে ভারতে অর্ডার দিতেন তারাই এখন আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। অর্ডার এত বেড়েছে যে সময় মতো ডেলিভারি দিতে আমরা সংগ্রাম করছি। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ভারতের জন্য মারাত্মক সংকট ডেকে এনেছে। দেশটির শিল্পপতিরা বাজার ধরে রাখতে মরিয়া হয়ে বাংলাদেশের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। অন্যদিকে বাংলাদেশের জন্য এটি এক বিরাট সুযোগ, নতুন বাজার দখল করা এবং বৈদেশিক মুদ্রা আয়ের প্রবাহ আরও বাড়ানোর। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাণিজ্য নীতির এই ধাক্কা বাংলাদেশকে এক বিরল সুবিধার অবস্থানে নিয়ে এসেছে। আর ভারতের সামনে এখন একমাত্র প্রশ্ন, বাংলাদেশ ছাড়া তাদের বাঁচার উপায় কি? একদিকে উদ্ধার, অন্যদিকে হরিলুট।
সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথরে নজিরবিহীন লুটপাটের পর প্রশাসনের কঠোর অভিযানে উদ্ধার হয়েছে লাখ লাখ ঘনফুট পাথর। যৌথ বাহিনীর অভিযানে থেমে গেলেও অন্যদিকে জৈন্তাপুর, কানাইঘাট সহ সীমান্তবর্তী কোয়ারিগুলোয় প্রকাশ্যে চলছে পাথর লুটের মহোৎসব। জেলা প্রশাসনের তথ্যমতে গত 13ই আগস্ট থেকে যৌথ বাহিনী সাদা পাথর উদ্ধার অভিযানে নামে। 18ই আগস্ট পর্যন্ত এই অভিযানে প্রায় 6.5 লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এর মধ্যে 1.5 লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়। উদ্ধারকৃত পাথরের মধ্যে ধোপাগুলের একটি ক্রাশার মিলে মাটি চাপা অবস্থায় 11,000 ঘনফুট, গোয়াইনঘাটের বিন্নাকান্দি এলাকা থেকে 2,500 ঘনফুট, কোম্পানিগঞ্জ সদর ও কালাইরাগ থেকে প্রায় 45,000 ঘনফুট এবং ধোপাগুল সহ বিভিন্ন বাড়ি থেকে 2.5 লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। এছাড়া 18ই আগস্ট রাত 11টা পর্যন্ত কোম্পানিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 85,000 ঘনফুট পাথর এবং জৈন্তাপুরের রাংপানি এলাকা থেকে 9,500 ঘনফুট পাথর জব্দ করা হয়। পরদিন আরও 20,000 ঘনফুট পাথর ও 28,000 ঘনফুট বালু জব্দ করা হয়। যদিও ভোলাগঞ্জে যৌথ বাহিনীর কঠোর নজরদারিতে লুট থেমে যায়, একই সময় জৈন্তাপুর উপজেলার রাংপানি পর্যটন কেন্দ্র ও কানাইঘাটের লোভাছড়ায় অব্যাহত থাকে পাথর লুটপাট। স্থানীয়দের অভিযোগ, শ্রীপুর রাংপানি নদীর অন্তত 4টি পয়েন্ট, শ্রীপুর, আদর্শগ্রাম, খড়মপুর ও বাংলাবাজার কোয়ারি থেকে প্রতিদিন হাজার হাজার ঘনফুট পাথর উত্তোলন করছে চক্রগুলো। জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ফারজানা আক্তার লাবণী বলেন, অভিযানে 35 ট্রাক বালু জব্দ করে নিলামে 90,000 টাকায় বিক্রি করা হয়েছে। এ সময় 9,500 ঘনফুট পাথরও জব্দ করা হয়। তিনি জানান, সীমান্তবর্তী নো ম্যানস ল্যান্ড ও ভারতের ভেতর থেকেও পাথর উত্তোলন করা হচ্ছে, যা যে কোনো সময় প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে। এজন্য বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যদের কড়া নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে কানাইঘাট উপজেলা সীমান্তবর্তী লোফা নদীতে নিলামের আড়ালে চলছে অবৈধ পাথর উত্তোলন। স্থানীয়রা জানান, সরকার 2020 সালে এই কোয়ারি থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ ঘোষণা করলেও নিলামে বিক্রি হওয়া পাথর সরানোর নামে নতুন করে নদী কেটে পাথর তোলা হচ্ছে। নদীর দুই তীরে সারি সারি বাল্কহেড, খনন যন্ত্র, ক্রাশার বসিয়ে প্রতিদিনই সহস্রাধিক শ্রমিক দিয়ে উত্তোলন করা হচ্ছে। এ কাজে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় প্রভাবশালী নেতাদের সংশ্লিষ্টরা অভিযোগও তুলেছেন এলাকাবাসী। কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানি আক্তার বলেন, নিলামে লুণ্ঠিত 44 লাখ ঘনফুট পাথর কিনেছিল পিয়াস এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। তাদের সময়সীমা শেষ হয়ে গেলেও প্রতিষ্ঠানটি উচ্চ আদালতে রিট করে কিছুটা সময় বাড়ানোর চেষ্টা করেছিল। তবে মন্ত্রণালয় দ্বিতীয়বার সময় বাড়ানোর আবেদন নাকচ করে দিয়েছে। ফলে বর্তমানে আর কোনো বৈধ সুযোগ নেই। তবুও কিছু পাথর লুট হয়েছে বলে তিনি স্বীকার করেন। প্রশাসনের তথ্যমতে লুটপাটের ঘটনায় কোম্পানিগঞ্জের থানায় 2,000 অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় 5 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আলমগীর আলম। এছাড়াও কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিনের পদও স্থগিত করা হয়েছে। এদিকে ভোলাগঞ্জ সাদা পাথর লুট ঠেকাতে ব্যর্থ হওয়ায় সিলেটে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ইতিমধ্যে ওএসডি করা হয়েছে। বদলি করা হয়েছে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহারকেও। প্রসঙ্গত, গত বছরের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভোলাগঞ্জের সাদা পাথরে ব্যাপক লুটপাট শুরু হয়। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর এক সমীক্ষায় ওই এলাকায় প্রায় 1.5 কোটি ঘনফুট পাথরের মজুদ ছিল বলে জানানো হয়। স্থানীয়রা বলছেন, দিনরাত পাথর পাচারের কারণে শুধু খনিজ সম্পদই নয়, ধ্বংস হচ্ছে পর্যটন কেন্দ্রগুলো। ভোলাগঞ্জের ঘটনায় মুখে প্রশাসন দায়সারা অভিযান চালাচ্ছে বলে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।